হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নেক্সটের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কুল স্টুডেন্টদের জন্য এই চ্যানেলে এটা প্রথম ভিডিও। সামনের সপ্তাহে তোমাদের সবার ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হচ্ছে, তাই আমি এই ভিডিওতে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার মেজারমেন্ট বা পরিমাপ এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের করাবো। এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমে তোমাদের যাদের ভয় আছে, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ভয় কেটে যাবে। কারণ আমি এই ভিডিওতে এই চ্যাপ্টারের যত রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম হয় সবকটাই কভার করার চেষ্টা করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটা খাতা নিয়ে বসো, প্রশ্ন আসবে, ভিডিওটাকে পজ করবে, নিজে চেষ্টা করবে, না পারলে তারপরে প্লে করে আমার সলিউশনটা দেখবে। এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে 500টি কাগজের একটি বান্ডিলের বেধ 2.5 মিলিমিটার, একটি কাগজের বেধ মাইক্রন এককে কত? এখানে যে ছবিটা আছে, এই ছবিতে ধরে নাও 500টা কাগজ আছে মলাট বাদ দিয়ে। তাহলে 500টা কাগজ এই যে যতটা চওড়া, এটাকেই বলা হয় কাগজের বেধ, এই 500টা কাগজের বেধ। তাহলে আমি বলতে পারি যে 500টি কাগজের বেধ 2.5 মিলিমিটার। এবার আমি যদি একটি কাগজের বেধ নির্ণয় করতে চাই, তাহলে মোট বেধকে 500 দিয়ে ভাগ করলে একটি কাগজের বেধ পাওয়া যাবে, কিন্তু সেটাকে বলেছে মাইক্রন এককে বের করতে, কিন্তু এখানে আছে মিলিমিটার। তাহলে এখানে আমি এই মিলিমিটারকে প্রথমে মিটারে কনভার্ট করছি। মিলিমিটার থেকে মিটারে যেতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো আশা করি। এখানে আমি একটা ইনফরমেশন লিখে রাখি, 1 মাইক্রন সমান 10⁻⁶ মিটার, অর্থাৎ মাইক্রন মানে হচ্ছে মাইক্রোমিটার, তাহলে 10⁻⁶ মিটার। এবার এখানে 500টি কাগজের বেধ পেলাম 2.5 গুণ, এবার এখানে 500টি কাগজের বেধ পেলাম 2.5 × 10⁻³ মিটার। তাহলে একটি কাগজের বেধ কত হবে? 2.5 × 10⁻³ ডিভাইডেড বাই 500। 500 দিয়ে ভাগ করলে একটার বেধ পেয়ে যাব। তাহলে এখানে যদি দশমিক তুলে দিই, এখানে পাচ্ছি একটা শূন্য। 5 দিয়ে যদি কাটি, এখানে থাকবে 5, 5 দিয়ে এটাকে কাটলে এখানে থাকবে 1000। তাহলে উপরে 5 আছে আর 10⁻³ এখানে আছে, আর এই যে এখানে 1000 আছে, 1000 মানে 10⁻³ আর এটাকে যদি আমি উপরে পাঠাই, তাহলে উপরে আরেকটা 10⁻³ হবে, আর এখানে আগে থেকেই 10⁻³ আছে, অর্থাৎ 10⁻6 হয়ে যাবে। তাহলে 10⁻6 মিটার মানে যদি 1 মাইক্রন হয়, আর এখানে এককটা মিটারই ছিল, তাহলে 5 × 10⁻6 মানে 5 মাইক্রন হবে, কারণ এইটুকু মানেই মাইক্রন। তাহলে 5 × এটা মানে 5 মাইক্রন। তাহলে একটা কাগজের বেধ পেলাম 5 মাইক্রন। পরের প্রশ্ন, তোমরা পজ করো, প্রথমে নিজে চেষ্টা করো, না পারলে তারপরে আবার ভিডিওটা প্লে করবে। একটি স্টপ ওয়াচে 0 এবং 10 সেকেন্ডের মধ্যে 20টি ঘর আছে, ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত? লঘিষ্ঠ ধ্রুবক মানে যে কোনো পরিমাপের যন্ত্রের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক মানে সেই যন্ত্রটা দিয়ে সর্বনিম্ন যে পরিমাপ আমরা করতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি যে এই যে 0 থেকে 10-এর মধ্যে 20টা ঘর আছে, তাহলে 20টা ঘরের পরিমাপ 10 সেকেন্ড, কারণ 0 থেকে 10 সেকেন্ড আছে মানে ওই টাইমটা 10 সেকেন্ড। তাহলে ওই 20টা ঘরের পরিমাপ যদি 10 সেকেন্ড হয়, তাহলে একটা ক্ষুদ্রতম ঘরের পরিমাপ কত হবে? একটা ঘরের পরিমাপ হবে 10/20 সেকেন্ড। 10/20 সেকেন্ড মানে 1/2 সেকেন্ড, আর 1/2 সেকেন্ড মানেই 0.5 সেকেন্ডও বলতে পারি দশমিকে পরিণত করলে। তাহলে এই যে এখানে একটা ঘরের পরিমাপ 0.5 সেকেন্ড হলো, তার মানে এটাই হচ্ছে ওই স্টপওয়াচটার লঘিষ্ঠ ধ্রুবক। কারণ লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে যে কোনো যন্ত্র দিয়ে আমরা সব থেকে ছোট যে পরিমাপটা করতে পারি সেটা। একটা ছবির মাধ্যমে যদি দেখাই, ধরো এটা একটা স্টপওয়াচ, এখানে আছে 0 আর এখানে আছে ধরো 10। এই যে মাঝের জায়গাটা, এই জায়গাটায় এরকম 1 2 3 4 5 করে এরকম পরপর অনেক কটা ঘর আছে, মোট 20টা ঘর আছে। তাহলে এই যে একটা ঘর
এই একটা ঘর দিয়ে যতটুকু পরিমাপ করা যায় ওটাকেই বলা হয় এই যন্ত্রটার লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে 20টা ঘরের পরিমাপ যদি 10 সেকেন্ড হয়, তাহলে একটা ঘরের পরিমাপ 10/20 সেকেন্ড, তার মানে 0.5 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে ঘড়িটার লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে লঘিষ্ঠ ধ্রুবকের মান পেলাম 0.5 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, সেই একই কথা, প্রথমে ভিডিওটা পজ করো, নিজে চেষ্টা করো, তারপরে না পারলে সলিউশনটা দেখো। একটি মাপক চোঙের 1 ml দাগের মধ্যে 5টি ঘর আছে। এর সাহায্যে কোনো বস্তুর আয়তন পরিমাপ করে 20 সিসি পাওয়া গেল। বস্তুটির আয়তনের পরিমাপে শতকরা ত্রুটি কত? প্রথমে ছবির মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। এই একটা সিলিন্ডার আছে, আমি সিলিন্ডারের মাধ্যমে কোনো বস্তুর আয়তন পরিমাপ করব, আর সেই আয়তন পরিমাপ করে পাওয়া গেছে 20 সিসি। এবার বলছে যে এই সিলিন্ডারে 1 ml দাগের মধ্যে 5টা ঘর আছে। এটার মানে কি? ধরে নাও এইটা হচ্ছে সিলিন্ডারটার 1 ml, এইটা 2 ml, এইরকম ভাবে প্রত্যেকটা 1 ml 2 ml করে পরপর স্কেলিং করা আছে। এবার এই যে প্রত্যেকটা বলছে 1 ml দাগের মধ্যে 5টা ঘর আছে, এর মানে হচ্ছে এই যে 0 থেকে শুরু করে 1 ml পর্যন্ত এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5। আবার এখানে 1 2 3 4 5। এইরকম ভাবে প্রত্যেক 1 ml এর মধ্যে 5টা করে ঘর আছে। তাহলে যদি এই সিলিন্ডারের মাধ্যমে কোনো বস্তুর আয়তন পরিমাপ করে পাওয়া যায় 20 সিসি, তাহলে সেই আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? এবার এখানে একটা ফর্মুলা লেখা আছে। আসলে কোনো বস্তু পরিমাপ করার সময় শতকরা ত্রুটি নির্ণয়ের যে ফর্মুলা, সেটাই হচ্ছে এটা। ফর্মুলাটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বাই পরিমেয় একক ইন্টু 100%। মানে এই ভগ্নাংশটাকে আমি 100% দিয়ে গুণ করছি, তাহলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্ন অনুসারে আমাকে প্রথমে এখানে এই সিলিন্ডারটার লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করে এখানে বসাতে হবে, আর নিচে বসাতে হবে পরিমেয় পাঠ, মানে আমি পরিমাণ করে কি মাপটা পেলাম সেটা। যেটা বলা আছে এখানে বস্তুর আয়তনের পরিমাপ 20 সিসি, তাহলে আমি এখানে নিচে লিখতে পারি 20। এবার এখানে লিখবো লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবকটা কত হবে? এর আগের প্রশ্নটাতে বললাম লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে কোনো যন্ত্রের সাহায্যে সব থেকে ছোট যে পরিমাপটা করা যায়। তাহলে এটাকে এখানে কি করে বের করব? বলছে এই সিলিন্ডারটাতে 1 ml এর মধ্যে 5টা ঘর আছে। তার মানে আমি 1 ml পরিমাপ করতে গেলে 1 ml তো পরিমাপ করতে পারবোই, তাছাড়াও সেই 1 ml এর 5 ভাগের 1 ভাগকেও কিন্তু পরিমাপ করতে পারবো। অর্থাৎ এই যেখানে 1 ml এর মধ্যে 5টা ঘর আছে, 5টা ঘরের পরিমাপ 1 ml, তাহলে একটা ঘরের পরিমাপ কত? 5টা ঘরের পরিমাপ যদি 1 ml হয়, তাহলে একটা ঘরের পরিমাপ হচ্ছে 1/5 ml। তাহলে এইটাই হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে লঘিষ্ঠ ধ্রুবকটা কি হলো? 1/5/20 ইন্টু 100%। এবার এই 20 দিয়ে 100কে কাটো 5, ওপরে আছে 1/5 আর পাশে পেলাম 5%। 5 কেটে গেল, উত্তর হচ্ছে 1%। তাহলে এই সিলিন্ডারের সাহায্যে কোনো বস্তুকে পরিমাপ করে যদি তার পরিমাপ পাওয়া যায় 20 সিসি, তাহলে তার আয়তনের শতকরা ত্রুটি কত? 1%। পরবর্তী প্রশ্ন, 50 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনী চোঙে থাকা 200 সিসি জলের মধ্যে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাঠ হয় 250 সিসি। ওই বলটির উপাদানের ঘনত্ব কত? প্রথমে ছবির মাধ্যমে প্রশ্নটা বোঝার চেষ্টা করি, তারপরে সলিউশন। এই একটা সিলিন্ডার আছে, মাপনী চোঙ মানে সিলিন্ডার, এর মধ্যে ধরে নাও আগে থেকে এতটা জল আছে, এটা হচ্ছে 200 সিসি। এবার আমি এর মধ্যে একটা নিরেট ধাতব বলকে ফেলবো। একটা ধাতব বলকে যদি এখানে ফেলে দেওয়া হয়, তাহলে বলটা সোজা একদম নিচে চলে আসবে, কারণ ধাতব বল, ওটা তো জলে ডুবে যাবে। জলে ডুবে গেলে এই বলটার যে আয়তন, সেই পরিমাণ আয়তন জলকে সে অপসারিত করবে, এটা পড়েছো তোমরা। তাহলে এই বলটা যখনই জলে পড়লো, জলতলটা কিছুটা বেড়ে যাবে না? তুমি একটা উদাহরণ দিয়ে কল্পনা করো। ধরো বাড়িতে তুমি বালতিতে কিছুটা জল নিয়েছো, একটা বলকে ওই বালতির জলে ফেলে দিয়েছো, এবং সেই বলটা জলে ডুবে গেল, তাহলে কি হবে? জলতল কিছুটা বেড়ে যাবে। এখানে সেই কথাটাই বলছে যে এই বলটাকে জলে ফেলে দিলে জলের তলটা বেড়ে যাবে। তো বেড়ে গিয়ে দেখা গেল নতুন যে পার্টটা হয়েছে সেটা 250 সিসি। বলছে এই বলের উপাদানের ঘনত্বটা কত? তাহলে আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এখানে বলা আছে যে এই যে বলটা, এই বলের ভর হচ্ছে 50 গ্রাম। প্রশ্নে বলা আছে, এই যে প্রথমেই বলা আছে 50 গ্রাম। তাহলে ভরের এখানে লিখতে পারি আমি 50 বাই বলের আয়তন। এবার আয়তনটা কি করে বের করব? আয়তনটা এখানে বের করে নিচ্ছি। বলের আয়তন, বলের আয়তন কত হবে? যখন বল ছিল না, শুধু জল ছিল, তখন আয়তনটা ছিল 200 সিসি। এবার যেই বলটা জলে ডুবে গেল, তখনই জলের পরিমাণ বেড়ে গিয়ে হয়ে গেল 250 সিসি। এই রিডিংটা বেড়ে গিয়ে 250 সিসি হয়ে গেল। তাহলে এই যে 50 সিসি জলের, এই যে 50 সরি
200 থেকে 250 হয়েছে, 50 সিসি বৃদ্ধি পেয়েছে, এটা কার জন্য হয়েছে? বলটার জন্য। মানে বল যখন জলে নিমজ্জিত হবে তখন বলের নিজের যে আয়তন সেই পরিমাণ জলকে সে অপসারিত করবে। অর্থাৎ এই যে এখানে রিডিংটা 50 সিসি বেড়ে গেছে, সেটাই হবে বলের আয়তন। তাহলে বলের আয়তন মানে কি হবে? 250 মাইনাস 200 মানে 50 সিসি। তাহলে এখানে লিখে দাও, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর হচ্ছে 50 গ্রাম আর আয়তন হচ্ছে 50 সিসি। 50 50 কেটে যাবে, তাহলে 1 গ্রাম পার সিসি। সিসি ফর কিউবিক সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি পেলাম? যে বলটার উপাদানের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। পরবর্তী প্রশ্ন বলছে, একটি মাপনী চোঙে 300 সিসি জল আছে। একটি কর্ক ও একটি পেরেক একসাথে বেঁধে ওই জলে ডোবালে পাঠ হয় 40 সিসি। শুধু পেরেক ডোবালে পাঠ হয় 33 সিসি। কর্কটির ভর 3.5 গ্রাম হলে কর্কের উপাদানের ঘনত্ব কত? প্রশ্নটা অনেকটা আগের মতোই, শুধু একটা স্টেপ বেশি, মানে একটু জটিলতা বাড়ানো হয়েছে। তো এটাকেও প্রথমে ছবি এঁকে বোঝার চেষ্টা করি, তারপরে সমাধান। এই একটা সিলিন্ডার আছে। এবার বলছে যে এই মাপনী চোঙে জল আছে 30 সিসি। 30 সিসি জল। এবার বলছে যে একটি কর্ক ও পেরেক একসাথে বেঁধে জলে ডোবালে পাঠ হয় 40 সিসি এবং শুধু পেরেক ডোবালে হয় 33 সিসি। তাহলে কর্কের ভর 3.5 গ্রাম হলে কর্কের উপাদানের ঘনত্ব কত? আমি একটা কাজ করি, মানে এখানে দুটো কন্ডিশন বলেছে, একবার পেরেক আর কর্ক দুটোকে একসাথে বেঁধে জলে ফেলতে হবে, একবার শুধু পেরেককে জলে ফেলতে হবে। আমি প্রথমে শুধু পেরেককে জলে ফেলি, কারণ এটার আয়তনটা কম। তো 33 থেকে প্রথমে তো 33 হবে, তারপরে 40 হবে। তাহলে প্রথমে আমি পেরেক ফেললাম জলে, তাতে কি হবে? জলতলটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে হয়ে যাবে 33 সিসি। এইবার জলের মধ্যে কর্ক এবং পেরেক দুটোকে একসাথে বেঁধে দেওয়া হলো, তাতে রিডিং দাঁড়ালো 40 সিসি। তাহলে এবার জল আরও কিছুটা বেড়ে গেছে, কর্কের সাথে পেরেক এসছে, এইবার রিডিং হয়ে গেছে 40 সিসি। বলছে কর্কটির ভর এত হলে উপাদানের ঘনত্ব কত? তাহলে আমরা আগের প্রশ্নতেই দেখলাম যে ঘনত্ব মানে ভর বাই আয়তন। এখানে কর্কের ভর দেওয়া আছে, তাহলে কর্কের আয়তন যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে 3.5 গ্রামকে কর্কের আয়তন দিয়ে ভাগ করলে কর্কের উপাদানের ঘনত্ব পেয়ে যাব। এবার কর্কের আয়তনটা কিভাবে পাবো? এই ছবিতে দেখো, ছবিটা এই কারণে আঁকা। প্রথমে এই সিলিন্ডারে জল ছিল 30 সিসি। এবার যেই আমি পেরেক ফেললাম তখন হয়ে গেল 33 সিসি। এবার আমি শুধু পেরেক নয়, ধরো পেরেকটাকে তুলে নিয়েছি, আলাদা করে আরেকবার আমি পেরেক এবং কর্ককে একসাথে ফেলবো। পেরেক এবং কর্ককে একসাথে বেঁধে জলে ফেলে তখন রিডিং হয় 40 সিসি। তাহলে শুধু পেরেক যখন ফেলছি জলে তখন 30 থেকে 33 হচ্ছে, তার মানে 3 সিসি বাড়ছে। এটা কার জন্য বাড়ছে? পেরেকের জন্য বাড়ছে। তার মানে পেরেকের আয়তন 3 সিসি। এবার পেরেকটাকে সরিয়ে পেরেক এবং কর্ককে একসাথে আমি জলে ফেলবো, আর তখন রিডিং হবে 40 সিসি। তাহলে এই যে পেরেক, শুধু পেরেকের জন্য তো তখন দেখলাম 3 সিসি বাড়ছে, তাহলে এখন তো 30 থেকে 40 হয়ে গেছে, 10 সিসি বেড়েছে। তাহলে 10 সিসির মধ্যে কর্ক এবং পেরেক দুটোই আছে। এবার পেরেকের আয়তন যেহেতু 3 সিসি, তাহলে বাকি যে 7 সিসি হলো বেড়েছে, সেটা নিশ্চয়ই কর্কের আয়তন। তাহলে সেটাকে আমি অঙ্কের ভাষায় কিভাবে লিখতে পারি? অঙ্কের ভাষায় লিখতে পারি কর্ক প্লাস পেরেক প্লাস জলের আয়তন, সবকটা একসাথে আয়তন কত? 40। কারণ জলের মধ্যে যখন কর্ক আর পেরেককে একসাথে বেঁধে ফেলছি তখন বলা আছে আয়তন 40 সিসি। এবার কর্ক কর্ক না, আমি এখান থেকে একটা কাজ করি, এই কর্ক, পেরেক আর জলের আয়তন থেকে পেরেক এবং জলের আয়তনটাকে বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে কর্কের আয়তন। এবার পেরেক আর জলের আয়তনটা কত? এই জলের 33 সিসি যেটা ছিল ওটাই তো পেরেক আর জলের আয়তন। তাহলে পেরেক প্লাস জলের আয়তন 33 সিসি। তাহলে এইখান থেকে পাবো কর্কের আয়তন চল্লিশ মাইনাস 30 মানে 7 সিসি। বলেছে কর্কের উপাদানের ঘনত্ব কত? তাহলে ঘনত্ব কত হবে? ঘনত্ব মানে হবে ভর বাই আয়তন। ভর বলা আছে 3.5 গ্রাম, প্রশ্নে বলা আছে কর্কটির ভর 3.5 গ্রাম, আর আয়তন এখন পেলাম 7 সিসি। তোমরা জানো যে 3.5কে দ্বিগুণ করলে 7 হয়, তাহলে 3.5 দিয়ে 7কে কেটে দিলে নিচে পড়ে থাকবে 2, উপরে পড়ে থাকবে 1। 1/2 মানে কি? 1/2 মানে হচ্ছে 0.5।
তাহলে কর্কের উপাদানের ঘনত্ব 0.5 গ্রাম পার সিসি। বলছে সিজিএস পদ্ধতিতে সোনার ঘনত্ব 19.3 গ্রাম পার সেমি কিউব হলে এসআই এককে সোনার ঘনত্ব কত? সিজিএস পদ্ধতিতে বলা আছে 19.3 গ্রাম পার সেমি কিউব, এসআই পদ্ধতিতে কত? তাহলে ঘনত্ব এটা মানে আছে 19.3 গ্রাম পার সেমি কিউব। এই যে 19.3 গ্রাম পার সেমি কিউব এর মানে কি? এর মানে হচ্ছে 19.3 গ্রাম বাই 1 সেমি কিউব। এবার আমি যদি এইটাকে এসআই পদ্ধতিতে পরিণত করতে চাই, আসলে আমাকে এই এককগুলোকে এসআই পদ্ধতিতে পরিণত করতে হবে। আর আমরা জানি যে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হয় কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে প্রথমে আমি এই গ্রামটাকে কিলোগ্রামে পরিণত করব, তারপরে সেমি কিউবটাকে মিটার কিউবে পরিণত করব। 19.3 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কিলোগ্রাম হয়ে গেল। আর নিচে আছে 1 সেমি কিউব। 1 সেমি কিউব থেকে আমি বানাবো এটাকে 1 মিটার কিউব। 1 সেমি থেকে 1 মিটারে যেতে গেলে কি করতে হয়? 1কে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে যদি থাকতো 1 সেমি, তাহলে আমি 100 দিয়ে ভাগ করে বলে দিতাম 1 মিটার। কিন্তু 1 সেমি কিউব আছে, তার মানে এই জিনিসটাকে এখন আমাকে কিউব করতে হবে, তাহলে এটা হয়ে যাবে মিটার কিউব। এবার এটাকে যদি একটু সহজ সরলভাবে লেখার চেষ্টা করি তাহলে এরকম হয় 19.3 বাই 1000। আর এই জিনিসটাকে নিচে ভগ্নাংশ থাকলে গুণ করে উল্টে দিতে হয়, জানো তোমরা। তাহলে 1/100 যেটা ছিল এটাকে আমি লিখে দিলাম 100/1, এবং এখানে পাওয়ার আছে 3। আচ্ছা, পাওয়ারটাকে 3 না লিখে একটা কাজ করি, আমি এই 100টাকে 3 বার লিখে দিই, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, নয়তো আরেকটা লাইন করতে যাব, আবার সময় নষ্ট হবে। 100/1 কিউবটাকে আমি এখানে 3 বার লিখে দিলাম, একই ব্যাপার। তাহলে 1 2 3, 1 2 3, এখনো 3টে শূন্য পড়ে আছে। এবার 3টে শূন্য দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে কি দাঁড়াবে? 0.3 ঘর সরে যাবে, তখন হয়ে যাবে এটা 19,300। তাহলে এককটা কি হবে? এককটা হবে কেজি। তাহলে এককটা কি হবে? কেজি পার মিটার কিউব। তাহলে সোনার ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 19.3 গ্রাম পার সেমি কিউব ছিল, সেটা এসআই পদ্ধতিতে আসলো 19,300 কেজি পার মিটার কিউব। পরের প্রশ্ন বলছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। ওই পাত্রে 32 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলের একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এই একটা পাত্র আছে, আমি এই পাত্রটাকে আরেকবার রেখেছি, একই পাত্র দুবার রাখলাম। বলছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। আমি জল নিলাম 40 গ্রাম, আর এই পাত্রটাকে পুরোপুরি ভর্তি করে দিলাম, মানে পুরো ভর্তি হয়ে গেছে এই জলে। বলছে ওই পাত্রে 32 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? মানে এই পাত্রটাতে যে 40 গ্রাম জল ধরে, এই পাত্রটাকে যদি আমি 40 গ্রাম জল না নিয়ে, আচ্ছা লিখে দিই, ধরো এটা হচ্ছে 40 গ্রাম জল। আমি যদি এই পাত্রতে 40 গ্রাম জল না নিতাম, আমি যদি কেরোসিন নিতাম, তখন এটা পুরোপুরি ভর্তি হতো 32 গ্রাম কেরোসিন। মানে একই পাত্র যেটা 40 গ্রাম জলে ভর্তি হচ্ছে, সেটা 32 গ্রাম কেরোসিনে ভর্তি হচ্ছে। বলছে কেরোসিনের ঘনত্ব কত? একই প্রশ্ন আবার, মানে আগের দুটোর মতোই ঘনত্ব প্রশ্ন। তাহলে আমরা জানি ঘনত্ব মানে ভর বাই আয়তন। কেরোসিনের ঘনত্ব কত? কেরোসিনের ভর কত? 32 গ্রাম। তাহলে কেরোসিনের ঘনত্ব বের করতে গেলে কেরোসিনের আয়তনকে বের করতে হবে, সেটাকে 32 বাই আয়তন করলেই কেরোসিনের ঘনত্ব চলে আসবে। তাহলে কেরোসিনের ঘনত্ব কি করে নির্ণয় করব? কেরোসিনের ঘনত্ব নির্ণয় করার আগে কেরোসিনের ঘনত্ব কি করে নির্ণয় করব? দেখো, কেরোসিনের ভর বাই আয়তন, প্রথমে আমাকে কেরোসিনের আয়তন বের করতে হবে। তো কেরোসিনের আয়তন কি করে বের করব? আমি দেখলাম যে একই পাত্র, মানে এই পাত্রটা যা সাইজ, তাতে 40 গ্রাম জল ধরে, সেই একই সাইজের পাত্রতে 32 গ্রাম কেরোসিন ধরে। তাহলে আমি এটা বলতে পারি যে 40 গ্রাম জলের যে আয়তন, 32 গ্রাম কেরোসিনেরও সেই একই আয়তন। মানে আমি 40, কারণ কি? কারণ দুটো পাত্র তো সেম, দুটো পাত্র একই সাইজের, অর্থাৎ দুটো পাত্র মানে 40 গ্রাম জলের যে আয়তন হবে, 32 গ্রাম কেরোসিনেরও আয়তন তাই হবে। তাহলে 40 গ্রাম জলের আয়তন কত? ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কি হয়? আয়তন সমান হয় ভর বাই ঘনত্ব। তাহলে 40 গ্রাম জলের আয়তন কত হবে?
40 গ্রাম জলের আয়তন হবে ভর 40 গ্রাম। আর ঘনত্ব কত? জলের ঘনত্ব তোমরা জানো 1 গ্রাম পার সিসি। তাহলে 40 গ্রাম জলের আয়তন আমরা পেলাম, সরি 40 গ্রাম জলের আয়তন পেলাম 40 সিসি। এটা হচ্ছে জলের আয়তন, লিখে দিতে ভুলে গেছি, সরি। তাহলে 40 গ্রাম জলের আয়তন পেলাম 40 সিসি। তাহলে কেরোসিনের আয়তনটাও 40 সিসি। তাহলে কেরোসিনের, আচ্ছা এখানে জায়গা হবে না, আমি একটু চেঞ্জ করছি এটা। এইখান থেকে শুরু করি। কেরোসিনের আয়তন 40 সিসি, কারণ জলের আয়তন আর কেরোসিনের আয়তন সমান। কেরোসিনের ভর 32 গ্রাম, তাহলে কেরোসিনের আয়তন, সরি কি করছি এসব। কেরোসিনের ঘনত্ব ভর বাই আয়তন, ভর 32 বাই আয়তন 40। তাহলে 8 দিয়ে কাটলে হবে 4, 8 দিয়ে কাটলে হবে 5, আর 4 বাই 5 মানে কত হয়? 0.8 একক হবে গ্রাম পার সিসি। তাহলে এই পাত্রতে 40 গ্রাম জল যেখানে ধরছিল সেখানে 32 গ্রাম কেরোসিন ধরেছে, আর সেই কেরোসিনের ঘনত্ব কত? 0.8 গ্রাম পার সিসি। পরবর্তী প্রশ্ন বলছে একটি সাধারণ তুলাযন্ত্রের তুলা পাত্র দুটি ভর আলাদা। একবার বাম ও একবার ডান দিকের তুলা পাত্রে বস্তুটিকে চাপিয়ে ভর পাওয়া গেল যথাক্রমে 25 গ্রাম ও 25.4 গ্রাম। বস্তুটির প্রকৃত ভর কত? সাধারণ তুলাযন্ত্র তোমরা সবাই চেনো, পাড়ার মুদিখানা দোকানে যে দাড়িপাল্লাগুলো থাকে সেইগুলো। ধরে নাও সেই দাড়িপাল্লায় যে দুটো তুলা পাত্র থাকে, মানে যেগুলোর একটার উপরে বস্তু রাখা হয় এবং আরেকটার উপরে বাটখারা রাখা হয়, সেই দুটোর ভর আলাদা। এইবার সেই দুটোর ভর আলাদা হলে দুই পাত্রতে দুই রকমের ভর দেয়, মানে একই একটা নির্দিষ্ট বস্তুকে এক পাত্রে রাখলে ভর দিচ্ছে 25 গ্রাম, আরেক পাত্র থেকে ভর পাওয়া যাচ্ছে 25.4 গ্রাম। তাহলে বস্তুটার প্রকৃত ভর কত? ভিন্ন ভরের তুলা পাত্রের ক্ষেত্রে একটি বস্তুর ভর দুটি পাত্রে M1 ও M2 হলে বস্তুর প্রকৃত ভর M1 প্লাস M2 বাই 2। এবার এখানে এই প্রশ্নে বলছে যে ভিন্ন ভরের তুলাযন্ত্রে তুলাপাত্র দুটোর ভর আলাদা, বাম পাত্র আর ডান পাত্রতে ভর যথাক্রমে 25 আর 25.4। তাহলে প্রকৃত ভর কত? তাহলে এইখানে প্রকৃত ভর কি হবে? এইখানে প্রকৃত ভর হবে, এই প্রশ্ন অনুযায়ী M1 মানে 25 আর M2 মানে 25.4, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তার মানে 50.4 বাই 2। 50.4 বাই 2 মানে কত? 25.2 গ্রাম। তার মানে একটা ভিন্ন ভরের তুলা যন্ত্র, ভিন্ন ভরের তুলা পাত্র, যার এক পাত্রতে কোনো একটা বস্তুর ভর 25 আর অন্য পাত্রতে সেই বস্তুর ভর 25.4, তাহলে তার প্রকৃত ভর 25.2। পরবর্তী প্রশ্ন বলছে একটি সাধারণ তুলাযন্ত্রের বাহুগুলি অসমান। একবার বাম ও একবার ডান তুলা পাত্রে বস্তু চাপিয়ে ভর পাওয়া গেল 50 ও 32 গ্রাম। বস্তুটির প্রকৃত ভর কত? প্রশ্নটা অনেকটা আগের মতোই, তফাৎটা হচ্ছে আগের প্রশ্নতে তুলা পাত্র দুটোর ভর ছিল আলাদা, আর এই প্রশ্নতে বাহুগুলো হয়েছে অসমান। মানে ওই পাড়ার মুদিখানা দোকানের যে দাড়িপাল্লা, সেখানে যে তুলা পাত্র দুটো ঝোলে যেই বাহুর সাহায্যে, মানে যেই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, সেইগুলোর সেই বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে আলাদা। মানে ওই বাটি দুটোকে ঝোলানো হয় যে দড়ি দিয়ে, সেই দুটোর দৈর্ঘ্য হচ্ছে আলাদা। তো আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওই যখন তুলা পাত্র দুটোর ভর আলাদা হয়, তখন দুটো পাত্রতে চাপিয়ে আলাদা আলাদা ভর M1 আর M2 পাওয়া গেলে প্রকৃত ভর হবে M1 প্লাস M2 বাই 2। আর এই ক্ষেত্রে দুটো আলাদা পাত্রতে ভর যদি M1 আর M2 পাওয়া যায়, তাহলে প্রকৃত ভর হবে √M1 ইন্টু M2। আমি পুরো লাইনটা লিখলাম না, এখানে আমি সংক্ষেপে লিখি।
পুরো লাইনটা লিখলাম না, একটু সংক্ষেপে লিখি। দুটি পাত্রে ভর যথাক্রমে m1 ও m2 হলে বস্তুর প্রকৃত ভর √m1 ইন্টু m2। আগেরটার সাথে এটা তফাৎ রয়েছে, এই তফাৎটা মনে রাখবে। আগেরটাই ছিল তুলাপাত্র দুটোর ভর আলাদা, আর এখানে তুলাপাত্র দুটো যে বাহুগুলোর সাহায্যে ঝুলন্ত অবস্থায় আছে সেইগুলোর দৈর্ঘ্য আলাদা। তাহলে এই প্রশ্ন অনুসারে এখানে বস্তুর প্রকৃত ভর কত হবে? এখানে বস্তুর প্রকৃত ভর হবে 50 √50 গুণ 32। শূন্য থাকলো, 5 আর 32 গুণ করলে হবে 160। তাহলে 1600, 16√4 আর দুটো শূন্য জন্য একটা শূন্য। তার মানে বস্তুটার প্রকৃত ভর হচ্ছে 40 গ্রাম। বুঝতে পেরেছো আশা করি। পরের প্রশ্নতে যাই। দেখো সব রকমের প্রশ্ন করানো হচ্ছে, এটা এবার মাত্রা রিলেটেড প্রশ্ন। বলছে মাত্রীয় সংকেতের সাহায্যে v² = u² + 2as সমীকরণটি যাচাই করো। তো সমীকরণ মাত্রীয় সংকেতের সাহায্যে কি করে যাচাই করে? এর নিয়মটা হচ্ছে, যখন এরকম প্রশ্ন দেবে প্রথমে তোমাকে চেক করতে হবে যে সমীকরণের বাঁ দিকে যেটা আছে সেটার মাত্রা কত, তারপরে দেখতে হবে ডান দিকে যেটা আছে সেটার মাত্রা কত। যদি বাঁ দিক এবং ডান দিকের মাত্রা একই হয় তাহলে বুঝতে হবে ইকুয়েশনটা সঠিক, সমীকরণটা সঠিক। আর বাঁ দিক এবং ডান দিকের মাত্রা যদি একই না হয় তাহলে বুঝতে হবে ইকুয়েশনটা সঠিক নয়। চেক করি। প্রথমে বাম পক্ষতে ইকুয়েশনের বাঁ দিকে কি আছে দেখি। বাম পক্ষে আছে v²। তাহলে v² এর মাত্রা দেখি। v² এর মাত্রা মানে কি? v² এর মাত্রা মানে হচ্ছে ভি বলতে এখানে বেগ বুঝিয়েছে, বেগের মাত্রা। বেগের মাত্রাকে যদি স্কোয়ার করে দিই তাহলে তো v² এর মাত্রা পেয়ে যাব। আমরা জানি বেগের মাত্রা lt⁻⁻1। এবার এটাকে করব স্কোয়ার, তাহলে l² t⁻²। এটা হয়ে গেল বাম দিকে সমীকরণের বাঁ দিকে যেটা আছে সেটার মাত্রা। এবার ডান দিকে যেটা আছে সেটার মাত্রা দেখি। ডান পক্ষ। এবার দেখো ডান দিকে আবার দুটো রাশি আছে, একটা আছে u², একটা আছে +2as। আমাকে এই দুটোকেই আলাদা আলাদা ভাবে চেক করতে হবে। u² এর মাত্রা, ইউ বলতে কি বোঝায়? তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছো যে ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, তার মানে এটাও বেগ। তাহলে এর মাত্রা মানে বেগের মাত্রা। আর ওই একই লাইন লিখলাম না, তাহলে বেগের মাত্রা হচ্ছে lt⁻⁻1, আর সেটার স্কোয়ার করলে l² t⁻²। এটা গেল একটা। এখানে বাম পক্ষতে আর একটা জিনিস আছে 2as। তাহলে এবার এটার মাত্রাও দেখি, 2as এর মাত্রা। এবার 2 তো একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক রাশি, এটা একটা সংখ্যা, এর তো কোনো মাত্রা হয় না। এর মাত্রা কত? এ মানে হচ্ছে ত্বরণ, আর ত্বরণের মাত্রা কি হয়? ত্বরণের মাত্রা হয় lt⁻²। এস মানে কি? এস মানে হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, যার মাত্রা হচ্ছে এল। তাহলে যখন এবার দুটোকে গুণ করব, দুটো ব্র্যাকেটেই দুটো এল আছে, তাহলে l² t⁻²। তাহলে বাম পক্ষতে পাওয়া গেল l² t⁻²। ডান পক্ষতে দুটো রাশি ছিল, সেই দুটো রাশিরই মাত্রা পাওয়া গেল l² t⁻²। তাহলে ডান পক্ষে u² আর 2as এই দুটো আলাদা আলাদা রাশিরই মাত্রা দেখা গেল সেম। দুটো রাশির মাত্রা সেম মানে এরা সমজাতীয় রাশি। আর আমরা জানি যে দুটো রাশিকে যখন যোগ করা হয় তারা সমজাতীয় রাশি না হলে তাদেরকে যোগ করা যায় না। এবং মাত্রা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এদের মাত্রা সমান, অর্থাৎ এরা সমজাতীয় রাশি। তার মানে এই যোগ করাটা যুক্তিসঙ্গত। অর্থাৎ সমীকরণের বাঁ দিকে যেটা পাওয়া গেল সেটার মাত্রা যা হলো, ডান দিকের মাত্রাও সেটাই হলো। তাহলে এখানে তোমরা একটা কনক্লুশন লিখবে, যেটা এখানে লেখার জায়গা নেই। তোমরা লিখবে ডান পক্ষে u² এবং 2as দুটি রাশিরই মাত্রা একই, অর্থাৎ এরা সমজাতীয় রাশি, অর্থাৎ ডান পক্ষের মাত্রা l² t⁻²। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষের মাত্রা সমান। আর ডান পক্ষ আর বাম পক্ষের মাত্রা সমান মানেই বাঁ দিক আর ডান দিক দুই দিকে মানে সমজাতীয় রাশি আছে, অর্থাৎ সমীকরণটা সঠিক। মানে সমীকরণের বাঁ দিক আর ডান দিকে সমান প্রমাণ করতে পারলেই তো বলা হয় সমীকরণটা সঠিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সমীকরণটা সঠিক। আর যে কনক্লুশনটা আমি লিখতে বললাম ওটা তোমরা খাতায় লিখে নেবে, পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে তবে ওরকম কনক্লুশন লিখে তবে কিন্তু এটা লিখতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি সমীকরণটি সঠিক। পরবর্তী প্রশ্ন বলছে কোনো কণার বেগ v = at² + b/t + c হলে
এ এবং বি এর মাত্রিয় সংকেত নির্ণয় করো। আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নটায় একটু তফাৎ রয়েছে। আগের প্রশ্নটায় একটা সমীকরণ দিয়েছিল এবং বলেছিল এটা সঠিক কিনা যাচাই করো, আর সমীকরণ সঠিক কিনা যাচাই করতে গেলে তার বাঁ দিক আর ডান দিককে সমান প্রমাণ করতে হয়। এখানে কিন্তু আমাকে যাচাই করতে বলেনি, এখানে একটা সমীকরণ দিয়েছে তার মানে আমাকে ধরে নিতে হবে সত্য। আগের সমীকরণে আমি যখন দেখেছিলাম বাঁ দিক আর ডান দিকের মাত্রা সমান, মাত্রা একই এসেছিল, তখন আমি বলেছিলাম সমীকরণটা সঠিক। তাহলে এখানে যেহেতু সমীকরণটা আগে থেকেই সঠিক বলা আছে, তার মানে আমি আগেরটার মতোই কনক্লুশনটাকে উল্টো করে বলতে পারি যে যেহেতু এটা সমীকরণটা সঠিক, তার মানে এদের বাঁ দিক এবং ডান দিকের মাত্রা সমান হবে। আর বাঁ দিক এবং ডান দিকের মাত্রা সমান মানে এই বাঁ দিকে আছে ভি, ভি মানে হচ্ছে বেগ, বেগের যা মাত্রা ডান দিকের রাশিটারও মাত্রা হবে বেগ, বেগের মাত্রার সাথে সমান। কিন্তু ডান দিকে তো আবার দুটো রাশি আছে, একটা হচ্ছে এ টি স্কোয়ার, একটা হচ্ছে বি বাই টি প্লাস সি। তাহলে কি করে বুঝবো? তার মানে ভি এর মাত্রা যা হবে এটার মাত্রা তাই হবে, ভি এর মাত্রা যা হবে আবার এটার মাত্রা তাই হবে। যদি আগের প্রশ্নটা দিয়ে কম্পেয়ার করি, আমি আগের প্রশ্নটায় দেখো এখানে দেখেছিলাম যে যখন এই দুটো রাশির মাত্রিয় সংকেত সমান তখনই কিন্তু আমরা এদেরকে যোগ করতে পেরেছি, বা আমরা এটা বলেছি যে দুটো রাশির মাত্রিয় সংকেত সমান হয়েছে মানে এরা সমজাতীয় রাশি, মানে এদেরকে যোগ করা যুক্তিসঙ্গত। তাহলে এখানে যেমন এদেরকে যোগ করা আছে, তার মানে আমাকে আগে থেকে আমি বলতে পারি যে এই দুটোর মাত্রা সেম, মানে এটার মাত্রা যা হবে এটার মাত্রাও তাই হবে। আর তার মানে এদের মাত্রা, মানে এই রাশিটার মাত্রাও বেগের সাথে সমান, আবার এই রাশিটার মাত্রাও বেগের সাথে সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ টি স্কোয়ার এর মাত্রা সমান ভি এর মাত্রা, ভি মানে হচ্ছে বেগ। আচ্ছা আরেকটা জিনিস বলি, এইখানে যে এটা আছে না, এটা কিন্তু ত্বরণ নয়। কেন ত্বরণ নয়? এটা একটা অজানা রাশি, এই এবিসি গুলো সবই হচ্ছে, এ বি সি সবকটাই অজানা রাশি। এখানে বলেছে টিটা সময়, বিটা কিছু বলে দেয়নি, ওটা বলা উচিত ছিল, মানে কোয়েশ্চেনে একটু ভুল আছে। বিটা বেগ, ভিটা দিয়ে বেগ বোঝাচ্ছে, কিন্তু এ বি সি গুলো হচ্ছে অজানা রাশি। তো এটাকে কিন্তু তোমরা কেউ ত্বরণ ধরে নিও না, এটা একটা অজানা রাশি। আর এই যে ভি আছে এটা হচ্ছে বেগ। তাহলে এ টি স্কোয়ারের মাত্রা সমান ভি এর মাত্রা। তাহলে এখানে এ এর মাত্রা তো আমি জানি না, কারণ ওটাই আমাকে নির্ণয় করতে দিয়েছে। আর টি স্কোয়ারের মাত্রা কি? টি স্কোয়ারের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার টু। কেন? কারণ টি মানে সময়, সময়ের মাত্রা টু, তাহলে তার মাথায় স্কোয়ার বসিয়ে দিলাম। ভি এর মাত্রা, ভি মানে যেহেতু বেগ তাই মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এ এর মাত্রা, এ এর মাত্রা কত হবে? এ এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। কি করে মাইনাস থ্রি করলাম? এই যে টি স্কোয়ার আছে এটা পরের লাইনে ভাগ হয়ে যেত, ভাগ হয়ে যেত মানে টি স্কোয়ার নিচে আসতো, এটাকে উপরে পাঠিয়ে দিলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে, কারণ এখানে মাইনাস ওয়ান আছে, নিচে যদি টি স্কোয়ার আসে উপরে চলে গেলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে। তারপরে বি বাই টি প্লাস সি, তাহলে এখান থেকে বলতে পারি বি বাই টি প্লাস সি এর মাত্রা সমান ভি এর মাত্রা। আবার বি এর মাত্রা মানে ভি এর মাত্রা ইন্টু এই যে টি প্লাস সি, এই জিনিসটা এর মাত্রাটাই তো এদিকে গুণ হয়ে যাবে না, তো টি প্লাস সি এর মাত্রা। তাহলে ভি এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টি প্লাস সি এর মাত্রা কত? টি প্লাস সি এর মাত্রা হচ্ছে টি, টি প্লাস সি এর মাত্রা টি। কেন? তার কারণ এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে যে টিটা সময়, কিন্তু সি কি জিনিস? আমি তো বললাম সি অজানা রাশি, তাহলে সি এর মাত্রা কি হবে? এর আগের ইকুয়েশনে বলেছিলাম যে যখন দুটো রাশি সমজাতি হয় তখন কিন্তু, এর আগের অঙ্কটা বলছিলাম যে তখন কিন্তু রাশি দুটোকে যোগ করা যায়। মানে এখানে যে রাশিটাকে আমি যোগ করেছি মানে এরা সমজাতীয় রাশি, আর এরা সমজাতীয় রাশি মানে সি এর মাত্রাটাকে টি এর মাত্রাটাকে সমান হতে হবে। তাই টি মানে যেহেতু এখানে টাইম, আর টাইমের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে সি এর সাথে টি কে যদি সমজাতীয় রাশি বলি তাহলে তার মাত্রা ক্যাপিটাল টি হবে। মানে এটাও সময় এটাও সময়, দুটো সময়কে যোগ করলে যেটা পাবো সেটা একটা সময়, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এর কারণটা কিন্তু লিখে দেওয়া উচিত ছিল, এখানে লেখার জায়গা নেই। আমি একটা কনক্লুশন বলছি, তোমরা লিখে নেবে যে যেহেতু টি এবং সি কে যোগ করা হয়েছে অর্থাৎ টি এবং সি সমজাতীয় রাশি, সুতরাং সি এর মাত্রা টি এর মাত্রার সাথে সমান। এইটা ব্র্যাকেটে লিখে দেবে তাহলেই হবে। তাহলে এটা ক্যালকুলেট করে কি পাবো? এই টি আর এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ করলে দুটো কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র এল। তাহলে বি এর মাত্রা পাওয়া গেল ক্যাপিটাল এল, এলই তো হবে, ক্যাপিটাল বলাটা ভুল। তো এ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর বি এর মাত্রা হচ্ছে এল। পরের প্রশ্ন দেখি, বলছে দুটি তরলের ঘনত্ব D1 ও D2, তরল দুটিকে সম আয়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এই একটা পাত্র, এই আরেকটা পাত্র,
ধরে নাও এই পাত্রতে যে তরলটা আছে তার ঘনত্ব D1, আবার এই পাত্রতে যেই তরলটা আছে তার ঘনত্ব D2। বলছে এদেরকে সম আয়তনে মেশানো হলো, একটা তৃতীয় পাত্র নিলাম আর দুই প্রকারের তরলকে আমি এখানে মিশিয়ে দিলাম, তাতে এই মিশ্রণের ঘনত্ব কত হয়েছে সেটা জানতে চেয়েছে। যেখানে একটা হিন্ট দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে, তরল দুটিকে সম আয়তনে মেশানো হবে। তাহলে এই যে মিশ্রণটা, এই মিশ্রণের ঘনত্ব কি করে বের করবো? মিশ্রণের ঘনত্ব মানে হবে মিশ্রণে যে মোট উপাদানটা আছে তার ভর বাই তার আয়তন, অর্থাৎ মিশ্রণের ঘনত্ব মানে মিশ্রণের মোট ভর বাই মোট আয়তন। তাহলে মিশ্রণের মোট ভর কি করে বের করবো? এই মিশ্রণে এই তরলটাও আছে আবার এই তরলটাও আছে, তাহলে এই দুটো তরলের যে ভর হবে, মোট ভর, সেটাই এই মিশ্রণের ভর, আর এই দুটো তরলের যে মোট আয়তন হবে সেটাই এই মিশ্রণের মোট আয়তন। তাহলে দুটো তরলের ভর আর আয়তন কত সেটা দেখি। আমি প্রথমে ধরে নেব দুটো তরলেরই আয়তন হচ্ছে ভি। কেন দুটোরই আয়তন ভি? কারণ বলেছি দুটোকে সম আয়তনে মেশাতে হবে, মানে দুটোর আয়তন একই হতে হবে। ধরি তরল দুটির আয়তন ভি। এবার তরল দুটোর ভর বের করব। প্রথম তরলের ভর ধরে নিলাম, প্রথম তরলের ভর m1। তাহলে প্রথম তরলের ভর কত হবে? দেখো আমরা জানি ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে ভর মানে কি? ঘনত্ব ইন্টু আয়তন। ওটা লিখলাম না, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর মানে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে প্রথম তরলের ঘনত্ব প্রশ্নে বলা আছে D1 আর আয়তনটাকে আমি ধরেছি ভি, তাহলে ভর হবে D1 ইন্টু ভি। এবার দ্বিতীয় তরলের ভর হচ্ছে m2, তাহলে আয়তন কত হবে? সরি আয়তন না, ঘনত্ব, ভর, সরি দ্বিতীয় তরলের ভর m2 কত হবে? D2 ইন্টু ভি। এবার বের করতে হবে মিশ্রণের ঘনত্ব। মিশ্রণের ঘনত্ব মিশ্রণের ঘনত্ব মানে কি? মোট ভর বাই মোট আয়তন। তাহলে মিশ্রণের মোট ভর কত? প্রথমটার ভর হচ্ছে D1 ভি, দ্বিতীয়টার ভর হচ্ছে D2 ভি, আর মোট আয়তন কত? প্রথমটার আয়তন ভি, পরেরটারও আয়তন ভি। তাহলে উপরে ভি কমন নিলে পড়ে থাকবে D1 প্লাস D2, আর নিচে ভি প্লাস ভি মানে 2v। এই ভি এর সাথে এই ভি কাটা, তাহলে পড়ে থাকলো D1 প্লাস D2 বাই 2। এটাই হচ্ছে এই মিশ্রণটার ঘনত্ব, D1 প্লাস D2 বাই 2। পরের প্রশ্ন দেখো, ওই ফর্মুলার একটা অঙ্ক আছে। বলছে দুটি তরলের ঘনত্ব 1.2 গ্রাম পার সেমি কিউব, 1.5 গ্রাম পার সেমি কিউব। তরল দুটিকে সম আয়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? দুটো তরলকে যখন সম আয়তনে মেশাবো, তরল দুটোর ঘনত্ব যদি ভিন্ন হয় তাহলে মিশ্রণের ঘনত্ব কি হয়? ওই ভিন্ন ঘনত্বের তরল দুটোর ঘনত্বকে যোগ করে 2 দিয়ে ভাগ, একটু আগেই দেখলাম, ওই কনক্লুশন দিয়ে সরাসরি অঙ্কটা করা যাবে। তাহলে মিশ্রণের ঘনত্ব হবে, এদের যে আলাদা আলাদাভাবে ঘনত্ব পেলাম তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে তাদেরকে গড় করব। তাহলে এখানে পেলাম 2.7/2 মানে 1.35। এটাই হচ্ছে মিশ্রণের ঘনত্ব, গ্রাম পার সিসি। এই সিসি মানেই কিউবিক সেন্টিমিটার বা সেমি কিউব, একই ব্যাপার। দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2। তরল দুটি সমভরে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ছবি আর আঁকছি না। আগের যে প্রশ্নটা ছিল, মানে 13 নম্বরের যে প্রশ্নটা ছিল, সরি 13 না 12 নম্বরের যে প্রশ্নটা ছিল, এখানে কি বলছে দেখো, দুটি তরলের ঘনত্ব D1 D2, তরল দুটিকে সম আয়তনে মেশানো হলো। আর এইখানে কি বলছে দেখো, দুটি তরলের ঘনত্ব D1 আর D2, তরল দুটিকে সমভরে মেশানো হলো। মানে 12 নম্বর প্রশ্নতে ছিল সম আয়তনে মেশানো, এখানে আছে সমভরে মেশানো। তাহলে ওইখানে দেখেছিলাম মিশ্রণের ঘনত্ব মানে হয় মিশ্রণের মোট ভর বাই মিশ্রণের মোট আয়তন। তাহলে এখানে আমি দেখি মিশ্রণের মোট ভর কত হয়। এখানে বলেছে তাদেরকে সমভরে মেশানো হলো, অর্থাৎ দুটো মিশ্রণে যে দুটো আলাদা তরল নেব। আচ্ছা ছবির মাধ্যমেই দেখাই। এইখানে কিছুটা তরল আছে যার ঘনত্ব D1, এইখানে কিছুটা তরল আছে যার ঘনত্ব D2। এই দুটোকে একসাথে আমি মেশাবো, এই যে মিশ্রণটা পাবো সেটার ঘনত্ব কত। তো দুটো মিশ্রণকে এই সমভরে নিতে বলেছে, তাহলে আমি ধরে নিতে পারি যে প্রতিটি তরলের ভর m, মানে এইটারও ভর m নিলাম, এইটারও ভর m নিলাম। এবার প্রথম তরলের আয়তন কত হবে? আমাকে ঘনত্ব বের করতে দিয়েছে, ঘনত্ব মানে ভর বাই আয়তন। ভর তো দুটোরই পেয়ে গেলাম, এবার দুটোর আয়তন বের করতে হবে। প্রথম তরলের আয়তন, আগের প্রশ্নটায় আয়তনটাকে সমান ধরে নিয়েছিলাম, সম আয়তনে বলেছিল, আর এখানে সমভরে বলেছে, তাই ভরটাকে ধরে নিলাম। তাহলে প্রথম তরলের আয়তন কত হবে? প্রথম তরলের আয়তনটাকে
আমি যদি v1 দ্বারা প্রকাশ করি তাহলে v1 এর মান কি হবে? v1 এর মান হবে m/d1। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে এটা কি করে লিখলাম? আমরা জানি ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে ভর আর ঘনত্ব আর আয়তনের জায়গাটা চেঞ্জ করে দাও। ঘনত্ব মানে যদি ভর বাই আয়তন হয়, তাহলে আয়তন মানে ভর বাই ঘনত্ব হবে, সেভাবে এটা লিখেছি। দ্বিতীয় তরলের আয়তন, দ্বিতীয় তরলের আয়তন কি? v2। v2 মানে কত হবে? m/d2। এবার আমাকে বের করতে বলেছে মিশ্রণের ঘনত্ব। মিশ্রণের ঘনত্ব মানে মিশ্রণের মোট ভর বাই মোট আয়তন। মোট ভর কত? প্রথমটার m, দ্বিতীয়টারও m। মোট আয়তন কত? প্রথমটার আয়তন m/d1, দ্বিতীয়টার আয়তন m/d2। এবার ক্যালকুলেট করি। উপরে আছে m প্লাস m মানে 2m, নিচে mটাকে আমি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1/d1 প্লাস 1/d2। m কেটে গেল, জায়গা তো। আচ্ছা, এই যে জিনিসটাকে আমি এই পাশে দেখাচ্ছি, নেক্সট লাইনটাকে। তাহলে উপরে 2 থাকলো, নিচে 1/d1 আর 1/d2 যদি আমি এদের লসাগু নিই, d1 d2, d1 দিয়ে ভাগ করলে d1 কেটে গিয়ে পড়ে থাকবে d2, আর d2 দিয়ে ভাগ করলে d2 কেটে গিয়ে পড়ে থাকবে d1। এটা হলো। এবার এই ভগ্নাংশটাকে উল্টে দিলে d1 আর d2টা চলে যাবে উপরে, আর নিচে d2 প্লাস d1 পড়ে থাকবে, যেটাকে আমি d1 প্লাস d2 লিখলাম। ভিন্ন ঘনত্বের তরল দুটোকে একসাথে মেশালে সেই মিশ্রণের ঘনত্ব কত হবে? যদি সমভরে মেশাই তাহলে 2 ইন্টু ওই ঘনত্ব দুটোর গুণফল বাই সেই ঘনত্ব দুটোর যোগফল, 2d1 d2 বাই d1 প্লাস d2। তাহলে 12 নম্বরে যখন সম আয়তনে মিশিয়েছিলাম সেইটার তখন মিশ্রণের ঘনত্ব ছিল d1 প্লাস d2 বাই 2, আর এখন 14 নম্বরে দেখলাম 2d1 d2 বাই d1 প্লাস d2। ওইটা ছিল সম আয়তনে মেশানো, এটা সম ভরে মেশানো। ঠিক আছে, তাহলে আগেরটার ফর্মুলা দেখার পরে একটা অঙ্ক করলাম, এবার এই ফর্মুলার সাথে একটা অঙ্ক দেখি। বলছে দুটি তরলের ঘনত্ব 1.2 গ্রাম পার সিসি আর 0.8 গ্রাম পার সিসি। তরল দুটোকে সমভরে মেশালে মিশ্রণের ঘনত্ব কত? মিশ্রণের ঘনত্ব জানতে চেয়েছে। তাহলে একটু আগে দেখলাম দুটো তরলকে আমরা যখন সমভরে মেশাই, তরল দুটোর ঘনত্ব যদি আলাদা হয় তাহলে মিশ্রণের ঘনত্ব কি হয়? মিশ্রণের ঘনত্ব হয় 2 ইন্টু d1 d2, d1 d2 মানে 1.2 0.8 বাই d1 প্লাস d2 মানে 1 প্লাস 2 1.2 প্লাস 0.8। 2 ইন্টু এই দুটোকে যদি গুণ করি 8 12 96, দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাই 0.96। আর নিচে এই দুটোকে যোগ করলে হবে 2, 1.2 আর 8 0.8কে যোগ করলে 2, তাহলে এই 2 কেটে গেল, পড়ে থাকলো 0.96 এত গ্রাম পার সিসি। এটাই হচ্ছে মিশ্রণের আয়তন। ভিডিও এখানেই শেষ। প্রথম চ্যাপ্টারে যত টাইপের অঙ্ক ছিল সবগুলো করানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা যারা এখনো পর্যন্ত দেখলে তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমস্যা থাকে তাহলে কমেন্টে সেটা জানাবে, আমি সেই চ্যাপ্টারের আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং সেই ভিডিওতেও ওই চ্যাপ্টারের সমস্ত ধরনের অঙ্ক করানোর চেষ্টা করব। মানে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারেও আরও বেশ কিছু অঙ্ক থাকে, সেগুলোতে যদি সমস্যা থাকে, যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো দেখেছো, সবকটা অঙ্ক যদি করে থাকো তাহলে তোমাদের বই, সহায়িকা, যে কোনো রকমের রেফারেন্স বই, টেক্সট বই যা যা আছে সেগুলোতে আর যত অঙ্ক আছে, এখানে তো সব টাইপ কভার করা হলো, তো সেই সব জায়গাগুলো থেকে তোমরা ওই অঙ্কগুলো প্র্যাকটিস করো। যখনই ওখানে প্র্যাকটিস করতে গিয়ে কিছু আটকাবে, এইখানে তোমরা যে অঙ্কগুলো দেখলে এখানে সব কটা টাইপ আছে, তো যেই টাইপের অঙ্ক ওখানে আটকাবে এইখান থেকে সেই টাইপটা দেখে নিয়ে তখন আবার সলভ করে নিতে পারবে। এইভাবে তোমাদের প্রথম চ্যাপ্টারে যা অঙ্ক থাকবে সেগুলো থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। যদি ভালো লাগে আরেকবার বলছি যে কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো। সাবস্ক্রাইব করার ব্যাপারটা তোমাদের উপরেই ছাড়লাম, এরকম ভিডিও আরও আসবে। যদি তোমাদের মনে হয় সাবস্ক্রাইব করা দরকার, মানে পরবর্তী ভিডিওগুলো দেখা দরকার, করে রাখতে পারো।